গল্প মেঘমল্লারের অবগুণ্ঠনে। লেখনীতে সুমাইয়া তুলি। পর্ব ৫। সন্ধ্যা থেকে কোন অগ্রিম বার্তা ছাড়াই ধরণীর বুকে নেমেছে বৃষ্টি। ভিজিয়ে দিচ্ছে শহরের শুকনো রাস্তা আর বিশাল অট্টালিকাগুলো। আর এই বৃষ্টির দিনগুলোও বেশ অদ্ভুত। অকারণেই মন বিষণ্ণ হয়, আবার প্রচণ্ড ভালোও হয়ে যায়। সাবিহার সাথে ঘটছে দ্বিতীয়টা। তাই তো আয়ান, যারা আর লাবিবকে টেনে নিয়ে এসেছে আভিসার কক্ষে। উদ্দেশ্য সকলে একসাথে বসে আড্ডা দেবে। যেহেতু আভিসা কখনোই তাদের সাথে যোগ দেবে না, তাই তো তার কাছেই চলে আসা। এদিকে একমনে নিজের কাজে ডুবে থাকা আভিসা বাড়ির পঙ্গপালকে নিজের কক্ষে দেখে কিছুটা অবাকি হল। কিন্তু আজকে কেউই যেন তাকে পাত্তাই দিল না। একে একে বসে পড়ল তার মখমলের বিছানায়। লাবিব তো হাত পা ছড়িয়ে শুয়েই পড়ল। তারপর মশগুল হলো গল্পে। আভিসা একবার চলে যেতে বললেও শুনল না কেউই। তাই সে বাধ্য হয়ে ওভাবে বসেই ল্যাপটপে অফিসের কাজ করতে থাকল। আরে এতে তো ইরা আপুর কোন দোষী নেই। তুমি খামোখা আপুকে বকছো কেন? আয়ানের কথার সাথে একাগ্রতা প্রকাশ করল সাবিহা। হ্যাঁ, একদম ঠিক। তুমি আমার বেস্টিকে এভাবে বলতে পারো না লাবিব ভাইয়া। সকলের কথা শুনে লাবিব রেগে ব্যঙ্গ করে বলল। হ্যাঁ, ওই চুন্নি তো দুধে ধোয়া তুলসী পাতা। তার নামে এসব বললে আমার মুখ খসে যাবে না। লাবিবের কথায় যারা খিলখিল করে হেসে উঠল। সাবিহা ভেংচি কাটল, তার একমাত্র বেস্ট ফ্রেন্ডকে নিয়ে এসব শুনতে তার ভালো লাগছে না। এর মাঝেই সেখানে উপস্থিত হলেন রা বেগম সাথে একজন সার্ভেন্ট। তাদের হাতে রাখা ট্রে গুলো সামনে রাখতেই যারা খুশি হয়ে বলে উঠল। হালিম ইও, এবার তো আড্ডাটা একদম জমে উঠবে। তার এই কথায় মুচকি হাসলেন রা বেগম। এর মাঝেই খাদ্যরসিক লাবিব শোয়া থেকে এক ঝটকায় উঠে হামলে পড়ল হালিমের উপর। বড় মামি, তুমি আমার মনের কথা কি করে বুঝে যাও বলো তো? এতক্ষণ তো আমার মনটা হালিম হালিমই করছিল। মিথ্যে বলো কেন ভাইয়া? এতক্ষণ তো তোমার মনটা ইরা ইরা করছিল। যারার কথায় খাবার গিয়ে ঠেকল লাবিবের গলায়। খুব খুব করে কেসে উঠল সে। রা বেগম দ্রুত তার দিকে পানি এগিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন। ঠিক আছিস তুই বাবা? লাবিব একটু স্বাভাবিক হয়ে বলল। ঠিক আছি বড় মামি। আর তুই কি বললি আমার মন নেবে ওই চুন্নির নাম? কাভি নেহি। ওই চুন্নি আমার মন, প্রাণ, মস্তিষ্ক কথাও নেই বুঝলি? তাহলে বুঝি কলিজা আর ফুসফুসে আছে, তাই তো তার নাম নিচ্ছিলে এতক্ষণ। যারার এই কথায় এক প্রকার বাকবিতণ্ডা তৈরি হলো দুজনের মাঝে। এদিকে রা বেগম আভিসার সামনে গিয়ে তার ল্যাপটপটা কেড়ে নিয়ে হাকিমের একটা বাটি এগিয়ে দিয়ে বললেন। অনেক হয়েছে কাজ, এখন চুপচাপ এটা খা আর ওদের সাথে আড্ডা দে। কিন্তু? আর কোন কিন্তু নয়। এই কাজ পরেও করা যাবে। তার জেদের কাছে হার মেনে আভিসা হাতে তুলে নিল হালিমের বাটিটা। এদিকে ছোট জারার সাথে তর্কে হেরে লাবিব কক্ষ থেকে বেরিয়েই গেছে। তার পেছনে যারা, আয়ান আর রা বেগমও চলে গেলেন। থেকে গেল শুধু সাবিহা। সে ধীর পায়ে বিছানা থেকে নেমে সোফায় আভিসার পাশে এসে বসল। ততক্ষণে আভিসা আবারও ল্যাপটপটা হাতে নিয়েছে। কিন্তু বোনকে পেশে বসতে দেখে বলল। কিছু কি বলবি? সাবিহা প্রথমে হকচকিয়ে গেলেও পরে নিজেকে সামলে আমতা আমতা করে বলল। আসলে। বল। কিছুক্ষণ থেমে সাবিহা বলল। আজ তোমায় আর বড় ভাইয়াকে একসাথে আসতে দেখলাম। তোমাদের মাঝে কি সব ঠিক হয়ে গেছে? ক্ষমা করে দিয়েছ ভাইয়াকে? সাবিহার কথা শুনে আভিসা এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ক্ষমা তো তাকে করা হয় যে দোষ করেছে, কিন্তু যে নির্দোষ তাকে ক্ষমা করি কি করে? আভিসার কথার মানে বুঝতে না পেরে সাবিহা শুধাল। মানে? কিছু না। তুই গিয়ে পড়তে বসো, সামনেই না তোর পরীক্ষা। সাবিহাও আর কথা বাড়াল না। চলে গেল রুম থেকে। কিন্তু সে চলে যেতেই আভিসার ডুব দিল সেই পুরনো স্মৃতিতে। অতীত। সেদিন আরিজের কক্ষ থেকে বেরিয়ে আসার পর গভীর রাতে আভিসা পুনরায় গিয়েছিল সেই কক্ষে। কিন্তু প্রবেশ করার আগেই শুনেছিল কিছু কথা। নায়রাকে দূরে ঠেলে দিয়ে তুই নিজেই ভেঙে পড়ছিস। তাহলে কেন পাঠাচ্ছিস ওকে? হায়ানের কথায় আরিজ কাপা কাপা কণ্ঠে বলল। ওকে দূরে যেতেই হবে। শুধু এই বাড়িই না, এই দেশ থেকেও। আমি চাচ্চুকে তো বাঁচাতে পারিনি, কিন্তু আমার চাঁদের কিছু হতে দেব না।
আমি তোর কথার কিছু বুঝতে পারছি না। আর মেজো মামাকে বাঁচাতে পারিসনি মানে কি? আরিজ অস্থির হয়ে বলল। বুঝতে হবে না। তুই যত দ্রুত পারিস যাওয়ার ব্যবস্থা কর। আর ওয়েল ট্রেন্ড গার্ডেরও ব্যবস্থা কর যারা ওকে 24/7 প্রোটেকশন দেবে। আরিজের কথার কিছুই বুঝতে পারল না হায়ান উপরন্তু অবাক হয়ে বলল। প্রোটেকশন কেন? বুঝতে পারছি না হচ্ছেটা কি? বুঝতে হবে না, শুধু মনে রাখো এখানে যতক্ষণ চাঁদ থাকবে ততক্ষণ ও প্রচণ্ড বিপদের মাঝে থাকবে। তাই ওকে যেতেই হবে। হায়ার আরিজের কাঁধে হাত রেখে বলল। তুই থাকতে ওর বিপদ কেন হবে? এবার আরিজ ভাঙ্গুর শরীরটা নিয়ে বসে পড়ল বিছানায়। তারপর বলল বড্ড অসহায় কণ্ঠে বলল। তোর কি মনে হয় আমি যদি ওকে নিরাপত্তা দিতে পারতাম তাহলে কি ওকে দূরে ঠেলে দিতাম? কখনোই না। কিন্তু জানিস তো বাহিরে শত্রুর থেকে ঘরের শত্রু বেশি বিপজ্জনক। আর এক্ষেত্রে শত্রু তো এমন একজন যার সাথে লড়তে আমার শারীরিকের চেয়ে মানসিক শক্তির বেশি প্রয়োজন। সবই বুঝলাম কিন্তু ও তোকে ভুল বুঝবে। আরিজের চোখগুলো প্রচণ্ড লাল হয়ে আছে। হয়তো তার আজ নিজেকে বড্ড অসহায় লাগছে। চিৎকার করে কাঁদতে চাইছে কিন্তু ওই যে ছেলে মানুষের কাঁদতে নেই। তাই হয়তো পারছে না নিজের মধ্যকার জমিয়ে রাখা আবেগটা বের করে দিতে। সাময়িকের ভুল বোঝাবুঝি যদি আমার চাঁদকে নিরাপদ রাখে তবে তাই সই। আজ আমি ওকে ভীষণ কষ্ট দিয়েছি জানিস। আমায় চাঁদ প্রশ্ন করেছিল আমি তাকে ভালোবাসি কিনা। আমি বলেছি না। কিন্তু এটা বলতে পারিনি ও আমার আসক্তি। খুব বাজে ভাবে আসক্ত আমি ওর প্রতি। যে আসক্তির জন্য আমি নিজেকে এক অন্ধকার রাজ্যে সমর্পণ করেছি যা থেকে বেরিয়ে আসা হয়তো কখনোই সম্ভব নয়। কথাগুলো বলতে তার গলা কাঁপল ভীষণ। এক পর্যায়ে নিজেকে আর ধরে রাখতে পারল না। শক্ত করে হায়ানকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। দরজার ওপর পাশ থেকে আরিজের বলা প্রত্যেকটা কথাই শুনল আভিশা। চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনা জল। দুহাতে নিজের মুখ চেপে শব্দ আটকানোর চেষ্টা করল। সাথে মাথায় ঘুরপাক খেল হাজারো প্রশ্ন। একই অক্ষের দুই প্রান্তে দুজন মানুষ দুজনকে হারানোর তীব্র বেদনায় ব্যথিত। কিন্তু কেউ প্রকাশ করতে পারল না তা। অথবা সময় তাদেরকে সেই সুযোগটাই দিল না। নিজের গায়ে পানির ফোঁটা পড়তেই বাস্তবে ফিরে এলো আভিশা। হাঁটতে হাঁটতে কখন যে বেকনিতে চলে এসেছে তা খেয়ালই ছিল না। আরিজ যে তার উপর সর্বক্ষণ নজর রাখে তা সে আগে থেকেই জানে। আরিজের ব্যাকুলতাও তার চোখে পড়ে। কিন্তু তারপরে মনের মধ্যে এক চাপা অভিমান কাজ করে। কি এমন গোপন সত্য যা তাকে জানানো যায় না? কিসের এত গোপনীয়তা? এই 7টা বছর হাজার খুঁজেও যার উত্তর সে পায়নি। আর এই সব মিলিয়েই তো আরিজের সাথে এমন রূঢ় ব্যবহার করা। অনেক কিছু জেনেও না জানার ভান করে থাকা। গরম তেলের ছিটে হাতে পড়তেই চেঁচিয়ে উঠল লামিয়া। এই কয়দিনে তার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। যেই মেয়ে কোনোদিনও কিচেনে ঢোকেনি তাকে এখন রান্না করতে হচ্ছে বাধ্য হয়েই। তাও আবার মাটির চুলায়। আগুনে তার স্কিন কালারও ড্যামেজ হয়ে যাচ্ছে। না, এসব আর নেয়া যাচ্ছে না। কিন্তু সে কার সাহায্যই বা নেবে তার মায়ের। কিন্তু সেদিনই তার মা তার সাথে খারাপ ব্যবহার করল, এখন যদি সব জানে তাহলে তো মেরাই ফেলবে। কিন্তু এছাড়া তো তার কাছে আর কোন উপায় নেই, এভাবে কি বাঁচা যায়? এর মাঝেই ভেসে এলো হাবিবুল্লার কণ্ঠস্বর। কি গো বউ, এখনো রান্না শেষ করতে পারেননি? আর একটু পর তো সকালই হয়ে যাবে। নাকি আবার খাবার পুড়িয়ে ফেলেছেন? হাবিবুল্লার এমন কথায় লামিয়া রেগে হাতের পাতিলটা ঠাস করে রেখে দিল নিচে। এই লোকটাকে সে আর জাস্ট সহ্য করতে পারছে না। এই কয়দিনে ব্ল্যাকমেইল করে করে তাকে দিয়ে সকল কাজ করিয়ে নিচ্ছে। না, এভাবে আর চলা যাবে না। তার ওপর এই বাড়িতে তার দম বন্ধ হয়ে আসে, ওই বিছানায়ও শোয়াও যায় না, কি শক্ত। এই 2 দিনে তার চোখের নিচে ঘন কালো ডার্ক সার্কেলও পড়েছে। কিছু একটা ভেবে রান্না ওই অবস্থায় থুই ছুটে গেল ঘরে। ঘরেই বসেছিল হাবিবুল্লাহ, তাকে দেখে বলে উঠল। রান্না কি শেষ বউ? লামিয়া দাঁতে দাঁত চেপে বলে উঠল। তোর রান্না তুই করে খা, আমি এসব আর করতে পারবো না। ব্যাস। ওমা, তাহলে কি আপনি না খেয়ে থাকবেন? ভালো, আমার কোন সমস্যা নেই। হাবিবুল্লার এই কথা শুনে লামিয়ার মুখটা শুকিয়ে গেল। সত্যি সত্যি গতকাল জেদ করে সে রান্না না করায় সারাদিন তার পেটে কিছুই পড়েনি।
সেই জন্যই তো আজ বাধ্য হয়ে আজ রাতে গিয়েছিল, কিন্তু হাতটা পুড়িয়ে ফেলল। হাবিবুল্লাহর কথার উত্তর না দিয়ে তার ফোনটা নিয়ে বেরিয়ে গেল বাহিরে। তারপর অনেক ভাবনা চিন্তার পরে কল লাগালো লায়লা শিকদারকে। প্রথমবার কলে কোন রেসপন্স পাওয়া না গেলেও দ্বিতীয়বারে ধরলেন তিনি। কোন সাহসে তুই আমাকে ফোন দিয়েছিস? মান সম্মান সব শেষ করে তোর শান্তি মেলেনি? মায়ের কর্কশ কণ্ঠ শুনে লামিয়া একটু নরম হয়ে বলে উঠল, প্লিজ মা, আমাকে সাহায্য করো, আমি মরে যাচ্ছি, আমার কথাটা একটু শোনো। মরে যা। মরার জন্যই তো এসব করেছিলি। না হলে আরিজের মতো একটা ছেলেকে না ফাঁসিয়ে ঘাড়ে ঝুলালি এক রিক্সাওয়ালাকে। এখন মর। লামিয়া আকুতি মিনতি করে বলল, আমায় বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এগুলো করিনি মা। নায়রা আমাকে ব্ল্যাকমেল করছে। মেয়েরা এমন কথায় চমকে উঠলেন। লায়লা শিকদার প্রশ্ন ছুড়ে দিলেন, ব্ল্যাকমেল করছে মানে? কি নিয়ে ব্ল্যাকমেল করছে? এবার একটু ইতস্ততবোধ করল লামিয়া। কিছুক্ষণ চুপ থেকে আবারও মিথ্যে বলল, আসলে আমার কিছু প্রাইভেট ছবি তুলে সেগুলো দিয়ে ব্ল্যাকমেইল করছে আমায়। তুমি প্লিজ বাঁচাও আমায়। লায়লা শিকদার আশ্চর্য হয়ে বললেন, ও যে এতটা নিচে নামতে পারে এটা তো আমার ধারণাতেই ছিল না। প্লিজ প্লিজ আমাকে এই জাহান্নাম থেকে বের করো মা, আমি মরে যাচ্ছি। লায়লা শিকদার কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলেন, তারপর বলে উঠলেন, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। গভীর রাতে কম্বোডিয়ার এক জনমানবহীন জঙ্গলে দুটো কার্গো বিমান থেকে কিছু কাঠের বক্স প্যারাসুটের মাধ্যমে ভূমিতে অবতার করল। আর কার্গোগুলো প্রাণপণে পালানোর চেষ্টায় নিয়োজিত হল। কারণ অন্ধকারে মাঝে তাদের পেছনেই যে ধেয়ে আসছে দুটো ফাইটার জেট। আর নিচে কিছুক্ষণের মধ্যেই দুটো হন্ডা ওয়েভ 125i বাইক এসে থামল। সেখান থেকে নেমে এলো কিছু উষ্ণ শ্যামলা রঙের প্রাকৃতিক এশীয় ত্বকের অধিকারী ছেলে। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর খুলে ফেলল সেই কাঠের বাক্স। কিন্তু তার মধ্যে তারা যা দেখল তা যেন তারা প্রত্যাশা করেনি। তাই তো সময় ব্যয় না করে ফোন লাগালো তাদের বশকে। অল্প সময়ের ব্যবধানেই জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে একটা টয়োটা হাইলেক্স এসে থামল তাদের সামনে। সেখান থেকে বেরিয়ে এলো মোটাসোটা একটা লোক, যাকে বস বলে সম্বোধন করল ছেলেগুলো। লোকটা এগিয়ে এসে বক্সগুলো দেখে চিৎকার করে আধো আধো ইংরেজিতে বলল, হোয়াট ইজ দিস? তারপর একটা বক্স থেকে একটা AK-47 বের করে হো হো করে হেসে এলোপাতাড়ি গুলি ছুড়ে উল্লাসে মেতে উঠল। মেতে ওঠারই কথা একটা লোকাল গ্যাংয়ের কাছে যদি এতগুলো অস্ত্র নিজে এসে ধরা দেয় তাহলে কি তাদের খুশির সীমা থাকে? আজ আবহাওয়াটা কিছুটা ঠান্ডা, হয়তো গতরাতের বৃষ্টির জন্য। কিন্তু এই ঠান্ডা পরিবেশেও গরম মেজাজ নিয়ে অফিসে বসে আছে আভিশা। কিছুক্ষণ পরেই তার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, কিন্তু ক্লায়েন্টের ডিটেইলস এখনো তার হাতে পৌঁছায়নি। এমন সময় কক্ষে অ্যারেন প্রবেশ করলে তাকে আভিশা শুধাল, রেন, মিস্টার চৌধুরীর কি খবর? তিনি কি টাকা ফেরত দিয়েছেন? না ম্যাম, এখনো দেননি। কোর্টে সময় বাড়ানোর আবেদন করেছেন। অ্যারেনের কথায় আভিশার কপালে কয়েকটা সূক্ষ্ম ভাঁজ দেখা যায়। এত সহজে তাকে ছেড়ে দেই কি করে? আফটার অল সে কোম্পানির অনেক বড় ক্ষতি করেছে। তাই খেয়াল রেখো উনি যেন সময় বাড়াতে না পারে। ওকে ম্যাম। আর একটা খবর আছে। কি? একটা ছেলে কয়েকদিন থেকে মাহমুদ চৌধুরীকে ফলো করছিল। আমার সন্দেহজনক মনে হওয়ায় ওকে ধরে পুরনো ফ্যাক্টরিতে আটকে রেখেছি। আভিশা এই কথা শুনে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, ভালো করেছ। মিটিং শেষে এই ব্যাপারটা দেখছি। আর ক্লায়েন্টের ব্যাপারে কোন খোঁজ পেয়েছ? জি, উনি একজন রাশিয়ান বিজনেসম্যান। ওনাদের কোম্পানিও টেক্সটাইল নির্ভর। আমাদের নতুন লঞ্চ করা প্রোডাক্টের উপর ওনাদের আগ্রহ বেশি। কথা বলতে বলতে মিটিং রুমের সামনে এসে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল আভিশা। তাকে দেখে এতক্ষণ চেয়ারে বসে থাকা লোকটা উঠে দাঁড়ালো। তারপর এগিয়ে এসে হ্যান্ডশেক করার জন্য নিজের হাতটা বাড়িয়ে দিল আভিশার দিকে। আভিশা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল লোকটাকে। লোকটার কোটের ভেতরের সাদা শার্টটার কয়েকটা বোতাম খোলা থাকায় তার গলার কাছে ট্যাটু করা সাপের মাথাটা দৃশ্যমান, যা বেশ অদ্ভুত লাগলো আভিশার কাছে। হাই, আই এম ভিক্টর ওয়ালকভ। আভিশা হ্যান্ডশেক করার উদ্দেশ্যে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, আনাইরা শিকদার আভিশা।
ভিক্টর আভিশার বাড়িয়ে দেওয়া হাতটা ধরে কিছু বলতে যাবে তার আগেই আভিশা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে উঠল, উই শুড স্টার্ট দ্য মিটিং মিস্টার ওয়ালকভ। ভিক্টর আভিশার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, ইয়েস শিওর। জয়নুল আলমের পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আছে ইলহাম। শুনেছে লোকটা অনেক বদমেজাজি। কিন্তু কিছুই করার নেই, কেসটা যেহেতু নিয়েছে এখন তো দেখা করতেই হলে। কি ভাবতেছেন স্যার, ভেতরে যাবেন না নাকি? ইলহাম একবার তার পাশে দাঁড়ানো কনস্টেবলের দিকে তারপর বলল, ভাবছি যে আগের জন এই লোককে কি করে সামাল দিত। শুনেছি উনি অনেক বদমেজাজি। কনস্টেবল কিটকিট করে হেসে বলল, কি যে বলেন স্যার, মোটা অঙ্কের টাকা পাইলে অমন একটু আকটু গালি হজম করাই যায়। যান যান, আপনারেও অফার দিবে। আগে স্যার না মরলে আপনি এই জায়গায় আসতেই পারতেন না। উনি সেই সুযোগই দিত না। ইলহাম বিরক্তিতে একবারের কনস্টেবলের দিকে তাকিয়ে হাঁটা দিল দোতলায় অবস্থিত এমপি জয়নুল আলমের কক্ষের দিকে। দরজার সামনে এসে নক করতেই ভেতর থেকে তার পিয়ে দরজা খুলে দিল। তারপর জয়নুল আলমের নির্দেশে লোকটা বেরিয়ে যেতেই ইলহাম ঢুকে পড়ল ভেতরে। দাঁড়িয়ে না থেকে বসুন অফিসার। ইলহাম চেয়ার টেনে বসতেই জয়নুল আলম বলে উঠলেন, তা কেসের ডিটেইলস নিয়েছেন? জি নিয়েছি। সেই সূত্রে আমি আভিশা শিকদারের সাথে কথাও বলেছি। যতদূর মনে হয় উনি এসবে জড়িত নয়। জয়নুল আলম চেয়ার থেকে উঠে টেনে নিজের পাঞ্জাবি ঠিক করলেন। বয়স 50-52 পেরোলেও লোকটাকে দেখে তা বোঝার উপায় নেই। বলাই যায় তিনি সুস্বাস্থ্যের অধিকারী। জানেন, ছেলেটাকে আমি মানুষ করতে পারিনি এটা ঠিক। কিন্তু বাবা হিসেবে তার খুনিকে তো শাস্তি দিতেই পারি। আমি 100% নিশ্চিত যে ওকে ওই শিকদারাই মেরেছে। তাই কেস করেছিলাম, কিন্তু ওদের বিরুদ্ধে কোন প্রমাণ নেই, তাই পুলিশ কেসটা ক্লোজ করে দেয়। আমার শত আকুতিও তারা শোনেনি। আর আপনি তো জানেনই আগে আমি টুকটাক রাজনীতির সাথে জড়িত ছিলাম। কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম ক্ষমতা ছাড়া আমার ছেলের কেস কখনোই আর রিওপেন করা যাবে না। তাই তো এই এমপি পদে দাঁড়ানো হয় জেতা। তারপর রেজাউল মানে আপনার আগে যেই অফিসার ছিল তাকে দিয়ে কেস রিওপেন করাই। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এতগুলো বছর পরে ও যখন একটা ক্লু খুঁজে পেল তখনই তাকে খুন করা হলো। ইলহাম একটু অবাক হয়ে বলল, কিন্তু আমি তো শুনেছি ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। জয়নুল আলম গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আপনি ভুল জানতেন অফিসার। সেদিন মধ্যরাতে সে আমাকে ফোন দিয়ে বলল শিকদারদের বিরুদ্ধে একটা চাঞ্চল্যকর খবর পেয়েছে। আমার সাথে দেখা করে আমাকে জানাবে। কিন্তু পরের দিন তার লাশ পাওয়া গেছিল। আপাতদৃষ্টিতে দেখে অ্যাক্সিডেন্ট মনে হলেও আমি জানি এটা খুন। আর এত সব কিছু আপনাকে বলার কারণ কি জানেন? কি? ইলহামের প্রশ্নে আবারও ভেসে এলো জয়নুল আলমের গম্ভীর কণ্ঠ। যেহেতু আপনি এই কাজে নিজেকে জড়াচ্ছেন তাই ওদের নেক্সট টার্গেট কিন্তু আপনিই হবেন। কিন্তু আমি চাই না আপনি এত তাড়াতাড়ি মরে যান। যেভাবেই হোক আপনাকে এর গোড়া পর্যন্ত যেতেই হবে। তার জন্য সবরকম ভাবেই আমি সাহায্য করতে প্রস্তুত। শুনেছি আগে খুলনায় ছিলেন, অনেক জটিল কেস হ্যান্ডেলও করেছেন। কিন্তু এই কেসটা ভিন্ন হতে চলেছে। আমার ছেলেপেলেরা অনেক খুঁজেও যা পায়নি তা আপনাকে খুঁজতে হবে। ওই শিকদার বাড়ির প্রত্যেকটা মানুষ মুখোশধারী। ওই বাড়ির প্রত্যেকটা দেওয়ালে লুকোনো আছে অজানা অনেক কথা। এখন এই ব্যাপারটা শুধু আমার ছেলের খুনি খোঁজায় সীমাবদ্ধ নেই, আরও গভীরে চলে গেছে। এখন আমার মূল লক্ষ্যই ওই শিকদার পরিবারের ধ্বংস। শেষের কথাটা চিৎকার করেই বললেন তিনি। ইলহাম চিন্তায় পড়ে গেল। কেসটা যে এত জটিল তা সে ঘুণাক্ষরেও টের পায়নি। কিন্তু কেন জানি ইলহামের মনে হচ্ছে না যে ব্যাপারটা এত জটিল। শিকদাররা বহু বছর থেকেই তাদের পারিবারিক ব্যবসা সামলাচ্ছে। আর উন্নতিও করেছে অনেক। এর বাহিরে তো তেমন কিছুই নেই। তাহলে এমপি কি পুত্রশোকে পাগল হলো নাকি? ভার্সিটি ক্যাম্পাসে ইরার জন্য অপেক্ষা করছে লাবিব। সে ভেবে পায় না এই একটা ফোনের জন্য তাকে আর কতদিন দৌড়াতে হবে। তার উপর আজ সাবিহা আসেনি। না হলে তার মাধ্যমেই ফোনটা নেওয়া যেত। এমনিতেই তার অনেক কাজ আছে, তখনই সামনে তাকিয়ে দেখল ইরা আসছে। লাবিব দ্রুত পায়ে তার কাছে গিয়ে বলল, এই মেয়ে, আমার ফোন দাও। অন্যমনস্ক ইরা লাবিবের উপস্থিতিতে একটু ঘাবড়ে গেল। অহ, আপনি?
নিয়ে এসেছি আপনার ফোন, এভাবে বলার কি আছে? তাহলে দাও। দেব, কিন্তু একটা শর্তে। লাবিব এবার চরম বিরক্ত হল। লাগবে না, ফোন নিজের কাছেই রেখে দাও ওটা। বলেই উল্টো দিকে হাঁটা দিল লাবিব। ইরা দৌড়ে তার কাছে গিয়ে বলল, আরে রেগে যাচ্ছেন কেন? আমি খারাপ কোন কিছু করতে বলল না। একটা হেল্প চাইব। সাহায্যের কথা শুনে থেমে গেল লাবিব। তারপর শুধাল, কি হেল্প? একজনকে মারতে হবে। তোমার কি আমাকে গুন্ডা মনে হয়? ইরা লাবিবের ফোনটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলে উঠল, না, তা কেন হতে যাবেন? আপনাকে ভালো মনে হয় জন্যই তো সাহায্য চাইলাম। আর যাকে মারবেন সে কোন ভালো মানুষ নয়। লাবিব নিজের ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ভেবে বলল, কাকে মারতে হবে আর কেন? ইরা দূরে গাছতলায় বসে থাকা ছেলেগুলোর দিকে ইঙ্গিত করে বলল, ওই যে ওইখানে বসে থাকা রকিকে। মানে যাকে সন্দেহ করে আমি আপনার ফোন নিয়েছিলাম, ও মেয়েদের ছবি তুলে বাজেভাবে এডিট করে তাদের ব্ল্যাকমেইল করে। আমার আর সাবিহার ছবিও তুলেছিল সেদিন। লাবিব রাগী দৃষ্টিতে ছেলেদের গ্যাংটাকে একবার পর্যবেক্ষণ করে বলল, ঠিক আছে, দেখছি। তারপর দুজনের মাঝে আর কোন কথা হলো না। দুজনেই চলে গেল দুদিকে। বাগানে বসে ফোনের স্ক্রিনে অ্যারেনের আপলোড করা নতুন ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সাবিহা। সে এটা দেখতে এতটাই মশগুল যে তার পাশে দাঁড়ানো হায়ানকে খেয়ালই করেনি। হায়ান সাবিহার ফোনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কটমট করে বলল, অনেক হ্যান্ডসাম দেখতে বুঝি? অন্যমনস্ক সাবিহার সাথে সাথেই বলে উঠল, হ্যাঁ, অনেক কোক। কিন্তু বেশিক্ষণ তার এই স্বপ্নের জগতে ডুবে থাকা হলো না। তার আগেই হায়ান তার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে আছড়ে ফেলল। তারপর হিসহিসিয়ে বলে উঠল, আজ থেকে ফোন ব্যবহার করা তোর জন্য নিষিদ্ধ। আর এর যেন নড়চড় না হয়। হায়ানকে এতটা রেগে যেতে দেখে সাবিহা নিজেও ভয় পেয়ে গেল। তবুও কাপা কাপা কণ্ঠে বলল, কি? কিন্তু কেন? এবার হায়ান চেঁচিয়েই বলে উঠল, আমি বলেছি তাই। কিছুক্ষণ সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকল হায়ান। রাগে তার শরীর কাঁপছে। নিজেকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, তাই চলে গেল সেখান থেকে। সে চলে যেতেই সাবিহা নিচে পড়ে থাকা নিজের ফোনটা হাতে তুলে নিল। বেশি কিছু হয়নি, শুধু স্ক্রিনটা ফেটে গেছে। কিন্তু হায়ান ভাইয়ের এমন রেগে যাওয়ার কারণ সে বুঝল না। চলবে কি? গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।